বাট্টাকৃত পরিশোধ পদ্ধতি ডিসকাউন্ট পেব্যাক মেথডের সাহায্যে আমরা নির্বাচন করতে পারবো কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে না অলাভজনক। বাট্টাকৃত পরিশোধ পদ্ধতিতে প্রকল্পের নগদ প্রবাহ সমূহকে প্রকল্পের যে নগদ প্রবাহ সমূহ আছে সেগুলোকে বাট্টাকরণ করা হয়, একটা নির্দিষ্ট হারে কমায়নি ডিসকাউন্ট বা অর্থাৎ বাট্টা করে নিয়ে আসা হয়, কমানো হয়। বাট্টা করা মানে কি? কমানো। যেমন সুদের হার কি ক্রমান্বয়ে বাড়ে, ওই সুদের হারের মতোই বাট্টার হার, সেটা কি একটা নির্দিষ্ট হারে কমানো হয়। বাট্টাকরণ করে অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয় করে তার মাধ্যমে ক্রমযোজিত বর্তমান মূল্য বের করে পরিশোধ সময় আমরা নির্ণয় করব। যে প্রকল্পের ক্ষেত্রে পরিশোধ সময় কম হবে সেই প্রকল্পেই বিনিয়োগ লাভজনক হবে। ফলে সাধারণ পরিশোধ সময় অপেক্ষা বাট্টাকৃত পরিশোধ সময় ভালো। এর আগে আমরা যে পরিশোধ সময় পদ্ধতিটা পড়ছিলাম সেটার ক্ষেত্রে যে পরিশোধ সময় ছিল সাধারণ পরিশোধ সময়, ওটার থেকে এই বাট্টাকৃত পরিশোধ সময়টা বেশি ভালো। কারণ এক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। একটা সূত্র আছে এই বাট্টাকৃত পরিশোধ সময় নির্ণয় করার ক্ষেত্রে। সূত্রটা হচ্ছে ডিপিবিপি, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। বাট্টাকৃত দেখো ডিপিবিপি, ডিপিবিপি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল nth কি এডি প্লাস NCO net capital outflow, NCO minus CD by DD, CD by DD। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে। এক্ষেত্রে আমাদের বাট্টাকৃত পরিশোধ সময় দেখো ডিপি, এখানে ডিপি বিপি ইজ ইকুয়াল বাট্টাকৃত পরিশোধ সময়, তারপরে এনসিও হচ্ছে নিট বিনিয়োগ, নিট ক্যাশ আউটফ্লো, এনসিও নিট বিনিয়োগ বা নিট ক্যাশ আউটফ্লো লিখলাম না ইংলিশটা, এটা তো আমরা আগে থেকেই জানি। এডি হচ্ছে যে বছরে, খেয়াল করিও, আমরা যে বছরে অর্জিত ক্রমযোজিত বা নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি আসে, নিট বিনিয়োগের কাছাকাছি আসবে যে সময় আর কি, সেটা হচ্ছে বাট্টাকৃত কি এডি। এডি যে বছরে অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ, অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি আসে, নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি হয় আর কি, বিনিয়োগের কাছাকাছি আসে। এরপরে সিডি হচ্ছে, এটা লিখবো না, ভালো করে শোনো, আমি প্র্যাকটিক্যালি যখন বুঝাবো তখন আরো ভালো বুঝবো। গত ক্লাসে যেটা পড়েছিলাম যে সূত্রটা অ্যাজ লাইক ওই সূত্রটাই। এডি হচ্ছে এডি বছরে, যেটা আমরা এডি লিখলাম এখানে, যে এডি কি, যে বছরে অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি আসে। আর সিডি হচ্ছে এডি বছরের অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ, অর্থাৎ এই এডি বছরে অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ। এবং আর ডিডি হচ্ছে এই যে ডিডি, সিডি এডি, সিডি আর ডিডি। ডিডি হচ্ছে ওই এডি বছরের পরবর্তী বছরের অর্জিত বাট্টাকৃত নগদ প্রবাহ। প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবা, তোমরা এটা লিখবা সিডি ইকুয়াল এডি বছরের অর্জিত ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ, আর ডিডি ইকুয়াল এডি বছরের পরবর্তী বছরে অর্জিত বাট্টাকৃত নগদ প্রবাহ। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখবো বাট্টাকৃত পরিশোধ সময় পদ্ধতি অনুসারে যে পদ্ধতিটা আমরা পড়তেছি, এটার ক্ষেত্রে যে প্রকল্পের বাট্টাকৃত পরিশোধ সময় যত কম সেই প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রে তত বেশি অগ্রাধিকার বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আবার যে প্রকল্পের বাট্টাকৃত পরিশোধ সময় যত বেশি সেই প্রকল্প তত অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। পরিশোধ সময় বেশি মানে ওটা বাদের তালিকায় বেশি প্রাধান্য পাবে আর কি, বিনিয়োগ করা যাবে না ওই প্রকল্পে, বিষয়টা এরকম। আবার যদি একাধিক প্রকল্প থাকে বিনিয়োগের ক্ষেত্রে, একাধিক প্রকল্প থাকে, তাহলে কি হবে, পরিশোধ সময় বের করব, পরিশোধ সময় যদি ক্রমানুসারে সাজাবো, যেটার পরিশোধ সময় সবচেয়ে কম সেটা তো বিনিয়োগ করব। আবার সামর্থ্য থাকলে, আরো সামর্থ্য থাকলে এর থেকে একটু বেশি যেটাতে পরিশোধ সময় সেটাতে বিনিয়োগ করব। তারপরে যদি আরো বিনিয়োগ করার মতো সামর্থ্য থাকে প্রতিষ্ঠানে, তাহলে এর পরের যে প্রকল্পের সময় একটু বেশি সেটাতে বিনিয়োগ করবে। অর্থাৎ মনে করে কোনোটাতে পরিশোধের সময় 3 বছর, কোনোটাতে 4 বছর, কোনোটাতে 5 বছর, কোনোটাতে 6 বছর, 4টা বিনিয়োগ প্রকল্প আছে। এখন তোমার সামর্থ্য অনুযায়ী প্রথমে তো তুমি 3 বছর যেটাতে পরিশোধ সময় কম সেটা আগে অগ্রাধিকার দিবা। 3 বছরের প্রজেক্টটাতে বিনিয়োগ করার পরও যদি তোমার বিনিয়োগের অর্থ থাকে তখন তুমি কি 4 বছরের যেটা সময় লাগবে পরিশোধ সময় সেটাতে বিনিয়োগ করবা। আর সামর্থ্য নাই মানে বাকি দুটা বাদ। যদি আরো একটা সামর্থ্য থাকে তাহলে তৃতীয়টা, অর্থাৎ
5 বছরের বিনিয়োগ পরিশোধ সময় যেটা সেটাতে বিনিয়োগ করবা, তাহলে 6 বছরটা বাদ দেবে যদি আর সামর্থ্য না থাকে, এরকম বিষয়টা আর কি। একটা উদাহরণ দিছে, যেমন দেখো অঙ্কটা একটু বড় কিন্তু মজার একটা অঙ্ক, খেয়াল করি সবাই। আফসানা গার্মেন্টস এর আর্থিক ব্যবস্থাপক জনাব রতন একটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছে। একটা গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বা আর্থিক ব্যবস্থাপক, ম্যানেজমেন্ট কি ফাইন্যান্সিয়াল ম্যানেজার আর কি, বা হ্যাঁ ডিরেক্টর, ব্যবস্থাপক কি ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ ডিরেক্টর। উনি জনাব রতন একটা বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছে, বিনিয়োগ করা যাবে কিনা এটা নিয়ে ভাবছে। সে ডিসিশনটা নিবে কিভাবে? এই বার্তাকৃত নগদ ইয়ার সাহায্যে, অর্থাৎ বার্তাকৃত পরিশোধ সময় পদ্ধতির সাহায্যে বের করবে। ঠিক আছে, যদি এটা লাভজনক হয় তাহলে বিনিয়োগ করবে, আর যদি লাভজনক না হয় তাহলে বিনিয়োগ করবে না। তো দেখো এক্ষেত্রে প্রকল্পটির বিস্তারিত বিবরণ নিচে দেয়া হলো। প্রারম্ভিক বিনিয়োগ, শুরুর বিনিয়োগ করে কত? 50,000 টাকা। বছর হলো 5 বছর মেয়াদি। প্রথম বছরে বিক্রি করে 40,000, দ্বিতীয় বছরে বিক্রি হয় 50,000, তৃতীয় বছরে 60,000, চতুর্থ বছরে 70,000 টাকা, এবং পঞ্চম বছরে 50,000 টাকা। এটা কি? প্রতি বছরের প্রত্যাশিত আয় বিবরণী বা বিক্রয়ের পরিমাণ, মানে কি প্রতি বছরে আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ আসবে বিক্রি করে। আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 5 বছর ব্যবহার করার পর ওই যে বিনিয়োগ প্রকল্পের যে মেশিনারিজ থেকে কিনছে বা যেখানে বিনিয়োগ করছে ওই মূলধন দ্রব্যটা 5 বছর ব্যবহার করার পর যে অবশিষ্ট থাকে ওই বিনিয়োগ এই মূলধন দ্রব্যটা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা। সেদিন আমি বুঝাইছিলাম, মনে করে এই ফোনটা আমি 50,000 টাকা দিয়ে কিনেছি, এটা দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি, পরে প্রতি বছরে প্রথম বছরে 40,000 টাকা আয় করছি, দ্বিতীয় বছরে 50,000, তৃতীয় বছরে 60,000, চতুর্থ বছরে 70,000 এবং পঞ্চম বছরে 50,000 টাকা আয় করছি। এইভাবে 5 বছর আমি এটাতে পড়ায় আয় করছি। 5 বছর পর এটা এখন 50,000 দিয়ে কিনছিলাম, ঠিক আছে, 5 বছর পর এটা আমি এখন বিক্রি করে 5,000 টাকা হচ্ছে, অবশিষ্ট যে ফোনটা থাকলো সেটা আমি 5,000 টাকায় বিক্রি করলাম। তার মানে ভগ্নাবশেষ মূল্য এটা হচ্ছে 5,000 টাকা। কর হার, আমাকে কর দিতে হবে প্রত্যেক বছর 50%। চলতি ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয়। চলতি ব্যয় মানে কি? পরিবর্তনশীল ব্যয়। বিক্রয়ের 30%, যত বিক্রি করবো তার 30% হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা চলতি ব্যয়। স্থির ব্যয়, ফিক্সড কস্ট হচ্ছে 10,000 টাকা প্রত্যেক বছরের ক্ষেত্রেই। তাহলে বার্তাকৃত পরিশোধ সময় নির্ণয় করো, এবং কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে 15%। কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে 15%, মানে কি 15/100.15 আর কি মূলধন ব্যয়। তাহলে বার্ষিক পরিশোধ সময় নির্ণয় করো। তো দেখো এক্ষেত্রে আমাদের খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, বার্তাকৃত পরিশোধ সময় পদ্ধতির সাহায্যে প্রকল্পে বিনিয়োগ লাভজনক হবে না অলাভজনক হবে সেটা আমরা নির্বাচন করব, বা পরিশোধ সময় বের করতে বলেছে। লাভজনক অলাভজনক ওটা পরের বিষয়, পরিশোধ সময়টা দেখবো আমরা। এখানে যে তথ্যটা দেয়া আছে এই তথ্য সাপেক্ষে তোমাদের কাজ করতে হবে। এদিকে দেখো প্রারম্ভিক বিনিয়োগ, অনেকের বই না থাকতে পারে, একটু উঠাচ্ছি। দেখো প্রারম্ভিক বিনিয়োগ মানে শুরুর বিনিয়োগ, আর একটা হচ্ছে বছর বিক্রয়। দেখো প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা, প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা। বছর বিক্রয়, বছর বিক্রয় 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5। তারপরে আছে আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য। তারপরে হচ্ছে চলতি ব্যয়, স্থির ব্যয়। জায়গায় তো নাই, আমার তো হাতে যাচ্ছে না এখানে। চলতি ব্যয় আর একটা হচ্ছে স্থির ব্যয়। পরে কর হার আছে। চলতি, তাহলে এদিকে আসতে হবে, জায়গা নাই। যাদের বই নেই তারা আবার বুঝবে না এটা কই থেকে আসবে, এই কারণে আমার সারণীটা উঠাইতেই হচ্ছে। এদিকে দেখো প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা। 1 2 3 4 5 বছর বিক্রয়, ঠিক আছে। তারপরে আছে 5 বছরের পর হলো কি আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য। তারপরে হচ্ছে কর হার, চলতি ব্যয়, স্থির ব্যয়।
কর হার, তাহলে দেখো প্রথম বছরে বিক্রয় হলো 40,000 টাকা, এটা প্রথম বছর, এক বছর মানে 1 2 3 4 5, প্রথম বছরে বিক্রয় 40,000 টাকা, দ্বিতীয় বছরে বিক্রয় 50 60 70 50, 40 50,000 60,000 70,000 50,000। খেয়াল করো 40 50 60 70 50, তাহলে কত হইলো টোটাল? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, আয়ুষ্কাল 5 বছর, আর ভগ্নাবশেষ মূল্য হলো 5,000 টাকা। এক্ষেত্রে কর হার হচ্ছে 50%, চলতি ব্যয় হচ্ছে 30%, বিক্রয়ের 30%। ঠিক আছে, এটা বলছে একই কথা, 30% মানে বিক্রয়ের 30%, বিক্রয়ের 30%। তারপরে স্থির ব্যয় হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা স্থির ব্যয় হচ্ছে 10,000 টাকা। এখন খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, এবং কোম্পানির মূলধন ব্যয়, মূলধন ব্যয় 15%, এবং মূলধন ব্যয় 15%, পরিশোধ সময় নির্ণয় করো। পরিশোধ বার্তাকৃত পরিশোধ সময়, বার্তাকৃত পরিশোধ, শুধু পরিশোধ সময় তো আগের দিনের যে এটা পড়েছি, আজকে হলো বার্তাকৃত পরিশোধ সময় ইকুয়াল হোয়াট, অর্থাৎ এই যে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড ডিপি বিপি, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল হোয়াট, ওটাই হলো বার্তাকৃত পরিশোধ সময়। তো এখন আমাদের এটা করতে গিয়ে সারণী তৈরি করতে হবে, সবাই মনোযোগ সহকারে খেয়াল করি, একটু বড় সড়ো হবে, তো এটা না হলে তোমরা করতে পারবে না। এটা করার আগে আমাদেরকে কি প্রথমে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। প্রথমে আগে কি করতে হবে? নগদ আন্তঃপ্রবাহ আগে নির্ণয় করি, আগে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করি, আন্তঃপ্রবাহ নির্ণয় করি। এটা করতে গিয়ে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে গিয়ে আমাকে বার্ষিক অবস্থায় বের করতে হবে। বার্ষিক অবস্থায় ইজ ইকুয়াল, গতকাল আমরা করেছিলাম প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল, বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় ইজ ইকুয়াল প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল, প্রারম্ভিক বিনিয়োগ বাই প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। প্রারম্ভিক বিনিয়োগ, শুরুর বিনিয়োগ কত? 50,000 টাকা, শুরুর বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য কত? 5,000 টাকা, বাই আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 45 কে 9 দ্বারা কি 5 দ্বারা ভাগ করলে হবে 9,000 টাকা। খেয়াল করো, অর্থাৎ বার্ষিক অবচয় হচ্ছে, বার্ষিক অবচয় 9,000 টাকা, এটা মাথায় রাখবেন। এটা আমরা শুরুতে বের করে রাখলাম বার্ষিক অবস্থায়। আমাদের সারণীতে স্পেস লাগবে, এই কারণে আমরা এগুলা সব মুছে দেব, এরপরে আমরা ইয়া করবো আর কি। বললাম মনে করো এটা আমরা লিখে ফেলছি, বের করছি, তারপরে আমরা লিখবো, ধারাবাহিকভাবে আসতেছি আমরা। তো আমরা কি পাইলাম? বার্ষিক অবচয় ইজ ইকুয়াল, কে রে আনমিউট কে? 9,000 টাকা, আনমিউট কে? বার্ষিক অবচয় হচ্ছে 9,000 টাকা। এখন আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করি, যে প্রথমে বলছিলাম নগদ আন্তঃপ্রবাহ। দেখো নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, খেয়াল করি মনোযোগ সহকারে। নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমাকে এখন বিবরণ টাকার পরিমাণ খেয়াল করো, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সারি লাগবে। খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো এক্ষেত্রে আমাদের ইয়ে লাগতেছে বিবরণ, প্রথমত হচ্ছে বিবরণ। আমি ক্যালকুলেশন গুলা বুঝাবো তোমাদেরকে, বিধায় সারণীতে উঠিতে হচ্ছে টাকার পরিমাণ, এটা হলো টাকার
পরিমাণ দেখাবো আমরা 1 2 3 4 5 5 বছরের একটা তালিকা হবে 1 2 3 4 5 এগুলো সবগুলা বাড়াই দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরো একটা লাগবে 12 খেয়াল করি এখানে দাঁড়াচ্ছে আমাদের কি এখন তো বিক্রয় দেখো একটা স্পেস এটা তো বছর গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর লাস্ট ওয়ান হচ্ছে পঞ্চম বছর বা 5 বছর এটা সময় বলতে পারো বা বছর বলতে পারো না বললেও নাই সময় বা বছর যেটা বলো বলো তারপরে দেখো বিক্রয় বিক্রয় কত ছিল আমাদের প্রথম বছরে 40,000 খেয়াল করো দ্বিতীয় বছরে বিক্রয় ছিল 50,000 তৃতীয় বছরে বিক্রয় হচ্ছে 60,000 চতুর্থ বছরে বিক্রয় 70,000 পঞ্চম বছরে বিক্রয় হচ্ছে 50,000 5 বছর তো 5তম বছরে বিক্রয় হচ্ছে 50,000 আর এক্ষেত্রে বাদ যাবে কি পরিবর্তনশীল ব্যয় 30% যে ব্যয়টা হয়েছে বিক্রয় করার পর থেকে তো আমাদের রানিং খরচ যেটা পরিবর্তনশীল ব্যয় এটা বাদ যাবে বাদ হবে কি পরিবর্তনশীল ব্যয় যেটা চলতি ব্যয় মানেই পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় 30% এটা বাদ যাবে যত বিক্রয় করছো তার 30% হলে পরিবর্তনশীল ব্যয় সেটা মাইনাস হবে যত বিক্রয় করছো অর্থাৎ তুমি বিক্রয় করছো কত 40,000 40,000 এটার আবার এটা এর কত 30% বাদ যাবে তাহলে 40,000 30% কত 30/100 শূন্য শূন্য কাটা 3 4 12,000 কিছু বুঝেছেন কথা বলেন অর্থাৎ 40 বিক্রয় করে 40,000 পাইছো প্রথম বছরে বা 1 বছর পর তার 30% হচ্ছে কি 12,000 হচ্ছে তোমার চলতি ব্যয় 12,000 হচ্ছে চলতি ব্যয় আর 50% কি 50,000 30% হচ্ছে বাদ যাবে তাহলে প্রতি হাজারে হইল 300 3 5 15,000 এটা 30% 3 6 18,000 তোমরা কি বুঝতেছো পরে 21,000 এটা হবে 15,000 অর্থাৎ 50,000 30% 60,000 30% 70,000 30% 50,000 30% এটা কি চলতি ব্যয় এটা বাদ যাবে এটা পরে বাদ দিচ্ছি একবারে এরপরে আবার তোমার স্থির ব্যয় হয়েছে কত প্রত্যেকবারই 10,000 খেয়াল করা হয়ে যায় স্থির ব্যয় 10,000 টাকা তাহলে স্থির ব্যয় ফিক্সড কস্ট যেটা বলো কি 10,000 10,000 10,000 10,000 লাস্ট ওয়ান 10,000 সবাই বুঝেছি এ পর্যন্ত তারপরে অবশ্যই কত হয়েছে খেয়াল করো স্থির ব্যয় হচ্ছে 10,000 গেল আর অবচয় হচ্ছে বার্ষিক অবচয় শুরুতে বের করে রাখছি আমরা প্রতি বছরে অবচয় কত 9,000 অবচয় একদম শুরুতে আমরা অবচয় বের করেছি প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ কি ছিল প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ সূত্রটা ছিল আমাদের ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল করে আমরা অবচয় পেয়েছিলাম 9,000 সেটা প্রত্যেক বছরে 9,000 9,000 9,000 9,000 এবং পঞ্চম বছরে হচ্ছে 9,000 এখন দেখো কর পূর্ববর্তী মুনাফা করের আগে অর্থাৎ কর দেওয়ার আগে কর পূর্ববর্তী মুনাফা খেয়াল করো তুমি বিক্রি করে 40,000 পেয়েছিলে তার মধ্যে এগুলো কিন্তু ব্যয় তোমার পরিবর্তনী ব্যয় 12,000 স্থির ব্যয় 10,000 12 আর 10 22,000 আর অবচয় হয়েছে 9,000 22 আর 9 31,000 তাহলে 40,000 থেকে 31,000 বাদ দিলে তোমার কর দেওয়ার আগে কর পূর্ববর্তী মুনাফা কত থাকে 9,000 কিছু বুঝেছো বিক্রি করে 40,000 টাকা পাইছিলে তার মধ্যে ব্যয় হলে এগুলা কর দেওয়ার আগেই কর বাকি আছে এখনো কর পূর্ববর্তী মুনাফা এইটার থেকে আবার কর বাদ যাবে তাহলে কর পূর্ববর্তী মুনাফা এগুলো হলে ব্যয় 40,000 থেকে 31,000 বাদ দাও এই তিনটা যোগ করে যোগফলটা বাদ দাও 40,000 থেকে তাহলে থাকে কত 9,000 25 আর 9 34,000 50,000 থেকে 34,000 বাদ দাও কর পূর্ববর্তী মুনাফা দ্বিতীয় বছরে বা দ্বিতীয় বছরে হচ্ছে 16,000 টাকা তোমরা বুঝেছো কথা বলো
এই বুঝতেছো? হ্যাঁ স্যার। এরপরে দেখো 28 আর 10 38 আর 9 47, অর্থাৎ 60,000 থেকে 28 আর 9 কত? 28 আর 9 37, 37 আর 23,000। আর এটা থাকে কত? 9 10 19, 19 আর 40, অর্থাৎ 30,000। 9 10 19, 19 আর 15 34, অর্থাৎ 34 কত? 14,000 মনে হয়। সবাই বুঝেছি এ পর্যন্ত? ভুল লিখলাম মনে হয়। 16,000 না? হ্যাঁ। এখন দেখো এখন তুমি কর দিবে আমার কত পার্সেন্ট? কর হার 50%, তাহলে করটাও বাদ যাচ্ছে মুনাফা থেকে। তুমি কর দেওয়ার আগে যে মুনাফা পেয়েছো সেখানে এটা পাইলা, এখান থেকে আবার কর দিতে হবে, এই মুনাফার উপর কর দিতে হবে 50%। তাহলে 9,000-এর 50% কর দিলে অর্ধেকে তো চলে যাচ্ছে। 9,000-এর 50% কত? 4,500। 9,000-এর 50% মানে কি? 9,000 ইন্টু 50/100, 200 কাটা, 5 9 4500, 4,500 কর পরবর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা বের করছি, এখন কর দেওয়ার পর মুনাফা, কর পরবর্তী মুনাফা কত? এখান থেকে 50% কর দাও, তাহলে অর্ধেক থাকে 50, মানে অর্ধেক, অর্থাৎ 4,500 থাকবে তোমার ফাইনালি। এটার 50% গেলে আর 16,000-এর অর্ধেক যাচ্ছে কর, 8,000 টিকতেছে। 23,000-এর যদি অর্ধেক কর দাও থাকে কত? 11,500। তোমরা কি বুঝতেছো? 30,000-এর অর্ধেক 50% কর দাও মানে অর্ধেক কর দাও থাকে 15,000, এটা থাকে 8,000। ক্লিয়ারলি বুঝেছি আমরা? কথা বলি, বুঝেছি? এখন অবচয় যেটা, এটা কি যোগ হবে তোমার মুনাফার সাথে? যেটা অবচয় সেটা কি আন্তঃপ্রবাহের সাথে যোগ হচ্ছে। অবচয়টা তো আমরা মাইনাস করছিলাম, অবচয় তখন কি করছি আমরা? অবচয়টা এখানে মাইনাস করছিলাম, মাইনাস করার পর মুনাফা বের করে আবার এটা কি করছি? মুনাফা থেকে 50% কর বাদ দিছি। এখন অবচয়টা যোগ করব, যোগ করে আমরা মোট বিক্রয় আমরা যেটা থাকে আন্তঃপ্রবাহ ফাইনালি সেটা পাবো। এখন যোগ হবে অবচয়টা। একবার অবস্থায় কিন্তু এখানে কি করছি? মাইনাস, বিক্রয় পরিমাণ থেকে মাইনাস করে মুনাফাটা বের করছি, কর পরবর্তী কর দেওয়ার আগের মুনাফা বের করছি, কর পূর্ববর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা থেকে আবার কর টাকা দেওয়ার পর যেটা থাকে এটা হলো কর পরবর্তী মুনাফা, সেখান সাথে আবার অবচয়টা কি হবে? যোগ হবে। অবচয় 9,000, প্রত্যেক ক্ষেত্রে 9,000 আসবে। 9,000, 9,000, 9,000 না, এটা তো আন্তঃপ্রবাহ আসছিল, আমরা জাস্ট নিয়ম অনুযায়ী বাদ দেওয়া লাগে বাদ দিছি, পরে আবার মুনাফার সাথে এটা অ্যাড করলাম। ফাইনালি যে মুনাফাটা ঠিকলো কর দেওয়ার পর সেটার সাথে আবার অ্যাড করে নিলাম। আর ভগ্নাবশেষ মূল্যটা আমরা পেয়েছিলাম, ওটা তো পঞ্চম বছরের সাথে যোগ হবে। ভগ্নাবশেষ মূল্য তো শেষের বছরে যোগ হয়। ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 5,000। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000। তাহলে আমাদের মোট আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ দাঁড়াচ্ছে, নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ এতগুলো সারণী নিলাম কেন? কোথায় কি হিসেব করলাম আমি? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এটা হলো মুনাফা, কর পরবর্তী মুনাফা, প্লাস এইটা 9 4 13, 13,500, 17,000, তারপরে 20,500, এটা কি 24,000, এটা কি হলো 14,000 আর 8,000, 17 আর কি দেখো 17 আর 5 22,000। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? একটা লাইন বাদ গেছিল, ওই যে বাদ কর 50%, ওই লাইনটা বইতে একটু খেয়াল করেন। হ্যাঁ, কর বাদ, ও একটা সারণী, হ্যাঁ আমি ওটা বাদ দিয়ে যোগ করে ফেলছি আর কি। কর বাদ দিয়ে যেটা থাকে তার পরে কর পরবর্তী কর, হ্যাঁ কর বাদ, সেটাই তো বলি, এই যে কর বাদ দেওয়ার পর যেটা থাকবে। জি, আমি একবারে ক্যালকুলেশন করে বসাই দিছি আর কি, এই জন্য ওটা আর হুশ হয় নাই। এটা কি কর বাদ দেওয়ার পর কর 50%, এই যে বাদ, করটা বাদ যাবে, কি হবে? করটা বাদ যাবে কত পার্সেন্ট? করটা বাদ যাবে, কর 50%। সেই 50%, এটার 50% এত, এটার 50% এত, এটার 50% এত, এটার 50% এত, এটার 50% এত। তাহলে আর কর পরবর্তী মুনাফা এখন ঠিক আছে, তাই না? হ্যাঁ স্যার, এখন তাহলে 9,000 থেকে 4,500 বিয়োগ করলে কত হবে? 4,500।
16,000 থেকে 8,000 বিয়োগ করলে কত হবে? 8,000। 23,000 থেকে 11,500 বিয়োগ করলে কত হবে? 11,500। 30,000 থেকে 15,000 বিয়োগ করলে হবে 15,000 এবং 16,000 থেকে 8,000 বিয়োগ করলে হবে 8,000। এখন হবে অবচয়টা যোগ। অবচয় যোগ কত? 9,000, 9,000, 9,000, 9,000, 9,000। ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য এটা একদম পঞ্চম বছরে গিয়ে যোগ হবে। তাহলে নগদ আন্তঃপ্রবাহ। এখন ঠিক আছে, তোমরা কি বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝছি। নগদ আন্তঃপ্রবাহ, যাদের সামনে বই আছে তারা একটু ভালো বোঝে। জি বলছি স্যার, যাদের সামনে বই আছে তাদের বুঝতে একটু ইজি হয়। হ্যাঁ, এটা 20,500, এটা হবে 24,000, 17 আর 5 22,000, 17,000। সবাই বুঝছি এই পর্যন্ত? এখন আমরা ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব। ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ খেয়াল করি। ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ খেয়াল করো। ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। দেখো স্পেস একটু ঘাটতি হচ্ছে। বছর 1, 2, 3, 4, বছর 1, 2, 3, 4। একটু স্পেস রেখে দেবো, আমাদের স্পেস লাগবে এখানে। 1, 2, 3, 4, 5। একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখলাম কেন? ওই ক্যালকুলেশনটা করতে স্পেস লাগবে। এখানে দেখো আমাদের নগদ আন্তঃপ্রবাহ, নগদ কত? নগদ প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 13,500। দ্বিতীয় বছরে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 17,000। তৃতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ 20,500। চতুর্থ বছর নগদ আন্তঃপ্রবাহ 24,000। পঞ্চম বছরের নগদ আন্তঃপ্রবাহ 22,000। এখন দেখো বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ। বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ, এটার ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আমি ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ, যেটা আর কি, এটা কি ক্রমযোজিত করব। বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ খেয়াল করি। এক্ষেত্রে আমাদের বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহটা হচ্ছে আর বাই, প্রথম বছরের ক্ষেত্রে R1/1 প্লাস আর, এই আর দ্বারা বুঝেছে বার্তার হার। দ্বিতীয় বছরের ক্ষেত্রে R2/1 প্লাস আর, তার উপর স্কোয়ার। তৃতীয় বছরে হচ্ছে R3/1 প্লাস আর, তার উপর কিউব। পঞ্চম বছরে হচ্ছে R3/1 প্লাস আর, তার উপর পাওয়ার। চতুর্থ বছরে আর কি R4/1 প্লাস আর টু দি পাওয়ার 4। পঞ্চম বছরে হচ্ছে R5/1 প্লাস আর টু দি পাওয়ার 5। সবগুলা যোগ মানে কি? ক্রমান্বয়ে যোগ করবে, এটা মেইন যোগফলটা এটা আসবে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে R1, এটা হলো R1, দেখো এটা হলো R1, এটা R2, এটা R3, প্রথম বছরের প্রত্যাশিত আয় হার। এটা হলো R4, এটা হলো R5। তাহলে দেখো R1/1 প্লাস আর, তার মানে কি R1 বলতে কি 13,500 ভাগ 1 প্লাস আর এর মান কত? এখানে এখানে আমাদের মূলধন ব্যয় হচ্ছে, কোম্পানির মূলধন ব্যয় 15%। কোম্পানির মূলধন ব্যয়, এখানে কোম্পানির মূলধন ব্যয়, কোম্পানির মূলধন ব্যয়, এটাকে আর বলতে পারো। কি হইলো? ইজ ইকুয়াল কত? 15%, মানে 15/100
100 ইজ ইকুয়াল 0.15, এটাই হলো সেই আরটাকে বলতে পারি আমরা 0.15, এইভাবে ভাবতে পারো। তাহলে 1 প্লাস আর এখানে নাই মানে কি আছে, পাওয়ার 1 প্লাস আর টু দি পাওয়ার 1। তো 1 প্লাস আর এর মান কত, 0.15, অর্থাৎ 13,500 বাই 1.15। পুরাটার উপর পাওয়ার নাই মানে কি 1 আছে, এই যে এখানে পাওয়ার নাই মানে কি আছে 1। তোমরা কি বুঝেছো? এটা কথা বলো, বুঝেছো? এটা ক্যালকুলেশন করলে মান আসবে 11,739, 11,739 এটার ক্যালকুলেটিং ভ্যালু। এইখানে একটু ইয়া করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পার্ট পার্ট থাকলে ক্লিয়ারলি বুঝবা। তারপরে দেখো R2, এগুলো R1 R2 লেখা যাবে না। 17,000 বাই 1 প্লাস আর মানে 0.15, 1 প্লাস আর স্কোয়ার, R2 এটা হলো R2 বাই 1 প্লাস আর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, 1.15 এর উপর স্কোয়ার, 17,000 কে 1.15 এর উপর স্কোয়ার যেটা হয় সেটা দ্বারা ভাগ করে দেখবা 12,854 হবে। ক্লিয়ারলি বুঝেছো তোমরা? কথা বলো। 12,854। তারপরে 20,500 ভাগ 1 প্লাস 0.15 তার উপর কিউব ইজ ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে মান আসবে 13,479, 13,479। তারপরে 24,000 ভাগ 1 প্লাস 0.15 তার উপর 4 ইজ ইকুয়াল, এটা যদি ক্যালকুলেশন করি 13,722, 13,722। তারপরে এটা আসো 22,000 ভাগ 1 প্লাস 0.15 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল, ক্যালকুলেশন করলে মান আসবে 10,938, 10,938। সবাই বুঝেছি এ পর্যন্ত? কথা বলি। জি স্যার, বুঝছি। এখন দেখো ক্রমযোজিত বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ প্রথমটা কত, 11,739, এইটা যোগ এটা করো, 11,739 যোগ 11,739 যোগ 12,854 ইজ ইকুয়াল, মানে আমাদের এটা করে দেখাইতে হবে না, জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। এটা যোগ এটা করে যেটা পাবো আমরা কত পাচ্ছি, 24,593, 24,593। এখন এইটা যোগ এটা 24,593 যোগ 13,479 ইজ ইকুয়াল, ক্যালকুলেটিভ ভ্যালু হবে 38,072, 38,072। তারপরে 38,072 যোগ 13,722 যদি করো তাহলে মান পাবা 51,794, 51,794, 51,794 এর সাথে যদি 10,938 যোগ করো তাহলে কি আসবে, 62,732, 62,732 পাবা। আশা করি সবাই এই পর্যন্ত বুঝেছ। এখন আমাদের সূত্র হচ্ছে, আমরা জানি বার্তাকৃত পরিশোধ সময় ডিপিবিপি, আমরা জানি বার্তাকৃত পরিশোধ সময়, বার্তাকৃত পরিশোধ সময় ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড ডিপিবিপি ইজ ইকুয়াল এডি প্লাস এনসিও মাইনাস সিডি, এডি প্লাস নেট ক্যাশ আউটফ্লো মাইনাস সিডি বাই ডিডি, এডি বাই ডিডি। এখানে দেখো আমাদের ইয়া কি ছিল, নেট বিনিয়োগ কত ছিল, নেট বিনিয়োগ কত ছিল, প্রারম্ভিক বিনিয়োগ 50,000, এখানে এনসিও কত 50,000, তাই না? এই 50,000-এর কাছাকাছি, 50,000-এর কাছাকাছি ক্রমযোজিত বিনিয়োগ কত, এটা তো 51-50 পার হয়ে গেছে, কাছাকাছি হলো এটা, এটি হচ্ছে সিডি, অর্থাৎ বিনিয়োগের নেট ক্যাশ আউটফ্লো বা নেট বিনিয়োগের কাছাকাছি যেটা পাবো ক্রমযোজিত বার্তাকৃত নগদ প্রবাহ, সেটা হলো সিডি এর মান। সিডি ইজ ইকুয়াল কত, 38,072, পরেরটা কিন্তু 51,000, যেটা বিনিয়োগ সেটা পার হয়ে গেছে, আমার বলছি কি নেট বিনিয়োগের কাছাকাছি যেটা সেটা হবে। তারপরে আর ওই বরাবরে যে বছরেই সিডি বের হয়েছে
সেই বছরটাই হচ্ছে এডি। এটাই হচ্ছে এডি, যেহেতু তৃতীয় বছরে এটাই হচ্ছে এডি, তাহলে এখানে এডি হচ্ছে 3 আর ডিডি হচ্ছে এই বছরের পরের বছরের বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহ 13,722, এটা হচ্ছে ডিডি। এটাই হচ্ছে ডিডি। তোমরা কি বুঝেছো? কথা বলো। মান বসাও। 3 প্লাস এনসিও হলো 50,000 মাইনাস সিডি এর মান হচ্ছে 38,072 বাই ডিডি এর মান হচ্ছে 13,722। ক্যালকুলেশন করো, সবাই পারবা ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা পরিশোধ সময় পাচ্ছি 3.87 বছর। 3.87 বছর। সবাই বুঝেছি, অর্থাৎ পরিশোধ সময়টা বের করলাম। বার্তাকৃত পরিশোধ সময় কিভাবে বের করতে হয়, ক্লিয়ারলি বুঝেছেন?